আসসালামু আলাইকুম। জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক, হাজী আবুল কালাম প্রধান উচ্চ বিদ্যালয়। সকলকে অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য ক্লাসটি নেব। তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য একটি কতকাল ধরে, লিখেছেন আনিসুল জামান। তো আমরা পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এসো আমরা মনোযোগ দিয়ে কিছু ছবি দেখি। এগুলো কি দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমরা আদিম যুগের কিছু লোকজন জড়ো হয়ে আছে। তারপর দেখতে পাচ্ছ তারা আগে কি করতো, কোথায় বসবাস করতো, মানে যাযাবর আর কি এরকম। তারপর কি তারা বাড়ি করতে শিখেছে এবং তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, সুন্দর গোছানো একটি বাড়ির ছবি। তারপরে পরবর্তীতে কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিছু ছেলে মেয়ে বাচ্চা তোমাদের মতনই বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছে। এগুলা কি তাদের বিবর্তন ধারা। প্রথমে মানুষ কি করতো, প্রথমে মানুষ গুহায় বাস করতো, তারপরে একটা বাড়ি তৈরি করছে, তারপর কি এটা আরেকটু গোছানো হয়েছে। এখন আমরা কি করছি, আমাদের সেই নতুন যুগে প্রবেশ করেছি, সভ্য যুগ যেটা বলে। তো তোমরা উপরে ছবিটির মাধ্যমে কি বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের পাঠে চলে যাই। আজকের পাঠ কি, কতকাল ধরে, লিখেছেন আনিসুল জামান। কতকাল ধরে লিখেছেন কে? লেখক হচ্ছে আনিসুল জামান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আসো আগে আমরা কি করি, লেখক পরিচিতিটা জেনে নিই। আনিসুল জামান কি একজন প্রাবন্ধিক গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ। আনিসুল জামানের জন্ম কোথায়? 1937 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছেন। তো আমরা সবাই একটু দেখে নিই শিখন ফল কি কি আছে। এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। লেখক আনিসুল জামানের পরিচয়টা বলতে পারবো, যা আমি আগে বলে দিয়েছি। লেখক আনিসুল জামানের পরিচয়: কতকাল ধরে গদ্যাংশটি আদর্শ রূপে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ বলে বাক্য রচনা করতে পারবে, দেশ ও জাতির জীবন যাত্রার ধারাবাহিক পরিবর্তনগুলো ব্যাখ্যা করতে পারবে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করো। উনি হচ্ছেন অধ্যাপক আনিসুল জামান। আনিসুল জামানের জন্ম কত সালে? 1937 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায় জন্মগ্রহণ করেন 1937 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। তার কর্মজীবন কোথায়? তার কর্মজীবন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমিরিটাস অধ্যাপক ছিলেন। তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ছিলেন। তার ব্যক্তি জীবন কেমন ছিল? মননশীল, প্রাবন্ধিক, গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। তার সাহিত্য সাধনা,
জীবনে কি কি সাহিত্য সাধনা করেছেন সেগুলো হলো মুসলিম মানস, বাংলার সাময়িক পত্র, বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য। এছাড়া বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রধান সম্পাদক ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। তার পুরস্কার কি কি? তার পুরস্কারগুলো হচ্ছে দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, পদ্মভূষণ ইত্যাদি। এগুলা কি তার পুরস্কার। তো শিক্ষার্থীরা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছ? তোমরা আদর্শ পাঠ্য নিজেরা বাসায় করে নিবে এবং সড়ক পাঠ তোমরা বাসায় বসে নিজেরা করে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা কিছু শব্দার্থ জেনে নিই। এখানে কি কি আছে দেখো। সামন্ত শব্দের অর্থটা কি? রাজা বাদশার অধীনে ছোট রাজা, মানে কি একজন রাজা থাকবে তার অধীনে ছোট রাজাকে বলা হয় সামন্ত। দেখো এখানে আছে সামন্ত মানে রাজা বাদশার অধীনে ছোট রাজা। এখানে একটা রাজা দেখতে পাচ্ছ, তার অধীনস্থ ছোট রাজাকে বলা হয় সামন্ত। তিল পল্লব, আমরা কি তিল দেখতে পাই, তিল আছে, তিল পল্লব কি? তিল একটা শস্যের নাম। সে পল্লব মানে কি তিলের পাতা, তো তিলের নতুন পাতা। তিল পল্লব মানে কি তিলের নতুন পাতা। লোক লস্কর, লোক লস্কর অর্থ কি? সেনাবাহিনী ও এদের সঙ্গে লোকজন। লোক লস্কর শব্দের অর্থ কি? সেনাবাহিনী ও তাদের সঙ্গে লোকজন। দেখো এই যে এখানে ছবিটা দেওয়া আছে, লোক লস্কর, সেনাবাহিনী ও তাদের সঙ্গে লোকজন। তোমরা দেখতে পাচ্ছ। পদ্মবৃন্ত, পদ্মবৃন্ত শব্দের অর্থটা কি? পদ্ম ফুলের বোটা। পদ্মবৃন্ত শব্দের অর্থ কি? পদ্ম ফুলের বোটা। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, পদ্ম ফুল। পদ্মবৃন্ত শব্দের অর্থটা হচ্ছে কি? আমরা আবার বলছি, পদ্মবৃন্ত শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুলের বোটা। ডুলি, তারপর আমরা কি দেখতে পাচ্ছি? ডুলি। ডুলি শব্দের অর্থটা কি হচ্ছে? পালকির মতো ছোট বাহন। এই যে এখানে একটা কি ছবি দেখতে পাচ্ছি? একটি পালকির ছবি দেখতে পাচ্ছি। আর ডুলি শব্দের অর্থ হচ্ছে কি? পালকির মতো ছোট বাহন। তোমরা সবাই মিলে আরো কিছু ছবি দেখো এবং পর্যবেক্ষণ করে বলো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে দেখতে পাচ্ছি আমরা প্রাচীন কালের কিছু পোশাকের ছবি এবং মানুষজন। এই ছবিটির দিকে একটু লক্ষ্য করে দেখো। দেখো 1000 বছর আগে, দেখো 1000 বছর আগে সব পুরুষই পরতো ধুতি, সব মেয়েরাই পরতো শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো। 1000 বছর আগে মানুষরা কি পরতো? সব পুরুষরাই পরতো ধুতি, সব মেয়েরাই পরতো কি শাড়ি। এবং যাদের অবস্থা একটু সচ্ছল আছে তারা কি পরতো? ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়নাও ব্যবহার করত। সবাই মিলে আরো কিছু ছবি দেখি এবং পর্যবেক্ষণ করে বলি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে পায়ের কি খড়ম। এগুলো কি কি বলা হয়? পায়ের খড়ম।
এখানে কি জুতো পরা মানুষ, এই যে এখানে আমরা কি এগুলোকে বলা হয় কি জুতো, এখানে কি জুতো পরা মানুষের ছবি দেখতে পাচ্ছেন। প্রাচীনকালে জুতা পরতে পেত সাধারণ লোকে। প্রাচীনকালে কি জুতা পরতে পেত সাধারণ লোকে, শুধু যোদ্ধা বা হারাদাররা জুতা ব্যবহার করত। সাধারণে পরত কাঠের খড়ম। প্রাচীনকালে কি সাধারণ লোকে কি যোদ্ধা বা পাহারাদাররা জুতা ব্যবহার করত, সাধারণে পরত কাঠের খড়ম। এখন আমরা কিছু ছবি দেখে নেই যে প্রাচীনকালের লোকেরা কিভাবে চুল বাঁধত। এখানে দেখতে পাচ্ছ সাজসজ্জার দিকে বেশ যুগ ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখবার মতো। বাবরি রাখতো ছেলেরা। এখানে কি বাবরি চুল দেখতে পাচ্ছ, এই যে এখানে এগুলা কি বাবরি চুল। এই বাবরি চুল রাখতো কি ছেলেরা রাখতো বাবরি চুল, না হয় মাথার উপরে চুল করে বাঁধতো চুল। এখন যেমন ফিতা বাঁধে চুলে, এখন মেয়েরা কি যেমন ফিতায় বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কুকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো। মেয়েরা নিচু করে খোপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়া চুল। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখের কাজল আর খোপার ফুল। নানা রকম প্রসাধনীরও ব্যবহার করতো তারা। আগেকার দিনে কি করতো তারা? নানা রকমের প্রসাধনী ব্যবহার করতো। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল। নিচের ছবিগুলো দেখো এবং পর্যবেক্ষণ করে বলো। এইখানে একটা কি দেখতে পাচ্ছি? মাটি, বাঁশ ও খড় দিয়ে তৈরি ঘর। এখানে কি দেখতে পাচ্ছি? মাটি, বাঁশ ও খড় দিয়ে তৈরি একটি ঘর। তারপর দেখো কালের বিবর্তনে মানুষ কি করতে পারছে? ইট, বালি, পাথর দিয়ে, ইট ও কাঠ দিয়ে তৈরি ঘর। এখানে কি দেখতে পাচ্ছি? ইট ও কাঠ দিয়ে তৈরি একটি ঘর। প্রাচীনকালে বেশিরভাগ মানুষই মাটি, বাঁশ ও খড় দিয়ে তৈরি ঘরে থাকতো। প্রাচীনকালে কি করতো? বেশিরভাগই মানুষ থাকতো মাটি, বাঁশ ও খড় দিয়ে তৈরি ঘরে। আর শুধু বড় লোকেরাই শুধু ইট, কাঠের বাড়িতে থাকতো। যাদের সচ্ছল অবস্থা ধনী তারাই শুধু থাকতো ইট, কাঠের বাড়িতে। একক ক্লাস তোমরা বাছাই করে নেবে, দেখো একটু লক্ষ্য করে দেখো। আনিসুজ্জামান কখন জন্মগ্রহণ করেন? আমি আগেই বলেছি আনিসুজ্জামান কখন জন্মগ্রহণ করেন। আনিসুজ্জামান 1937 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস। কি বাংলাদেশের ইতিহাস কত বছরের ইতিহাস? প্রায় 2500 বছরের ইতিহাস। সুবর্ণকুণ্ডল শব্দের অর্থ কি? দেখো, সুবর্ণকুণ্ডল শব্দের অর্থ হচ্ছে সোনা দিয়ে তৈরি মোটা চুড়ির মতো গোলাকার অলংকার। সুবর্ণকুণ্ডল শব্দের অর্থ কি? সোনা দিয়ে তৈরি মোটা চুড়ির মতো গোলাকার অলংকার। বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কি? আমি বলছি বাঙালির বহুকালের প্রিয় খাদ্য হচ্ছে ভাত। এককালে আমরা দেখি আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেছিলেন? আনিসুজ্জামান 1937 খ্রিস্টাব্দে জন্ম
জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের পুরনো। সুবর্ণকুণ্ডল শব্দের অর্থ কি? সোনা দিয়ে তৈরি মোটা চুরির মতো গোলাকার অলংকার। ভাত বাঙালির বহুকালের পুরনো খাদ্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো কিছু ছবি দেখি এবং পর্যবেক্ষণ করে তোমরা একটু নিজেরা পর্যবেক্ষণ করে বলো। এটা কি দেখতে পাচ্ছ তোমরা? কুস্তি খেলা যেটা বলে, এটা কি কুস্তি খেলা হচ্ছে। এটা কি দাবার বোর্ড, এখানে কি দাবা খেলা হচ্ছে। এখানে কি সাঁতার কাটা হচ্ছে। উপরে ছবিগুলোর মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো? দেখো ভালো করে। দেখো এবং পর্যবেক্ষণ করে আমরা কিছু দেখে নিই। এখানে মনোপ্রা আছে। দেখো উপর ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কি ঘোড়া লড়াই হচ্ছে। এইখানে কি হাতির লড়াই হচ্ছে, হাতির লড়াই। এগুলা কি? এগুলো এক ধরনের খেলার নাম। প্রাচীন বাংলায় এই খেলাগুলো প্রচলন ছিল। এগুলা কি প্রাচীন কাল থেকেই প্রচলন ছিল এই খেলাগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জোড়াই কাজগুলো তোমরা নিজেরা করে নেবে বাসায়। প্রাচীন কালে কয়েকটি প্রিয় খেলার নাম লেখো। প্রাচীন কালে কি করতো মানুষরা, কি কি খেলা ছিল তা নিজেরা লিখে নেবে। প্রাচীনকালে কুস্তি ছিল সেকালের পুরুষদের অত্যন্ত প্রিয় খেলা। নারীদের ছিল সাঁতার। ধনীরা দেখতো ঘোড়া ও হাতির খেলা। গরিবরা মজা পেত ভেড়ার লড়াই, মোরগ লড়াই দেখে। এগুলো কি প্রাচীনকালের প্রিয় খেলা। আমরা নিচের ছবিতে কি লক্ষ্য করতে পারছি? কিছু খাবার দাবার, ইলিশ ভাত, ইলিশ এবং এগুলো কি মাছ ভাত। প্রাচীনকালে মানুষের অন্যতম খাবার কি ছিল? মাছ এবং ভাত। রান্না করা খাসির মাংস, রান্না করা ইলিশ মাছ, এগুলো কি পিঠা। উপরে ছবিগুলোর মাধ্যমে কি বুঝতে পারছো তোমরা? শিক্ষার্থী বন্ধুরা, আরো আমরা কিছু ছবি দেখে এবং পর্যবেক্ষণ করে থাকি। এই হচ্ছে ছানার মিষ্টি পায়েস, মোয়া ও নাড়ু। এগুলো কি হয়? প্রাচীনকালে মানুষের কাছে এগুলা কি ছিল? খুবই প্রিয়। প্রাচীনকালে মানুষরা কি করতো? মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ, শুটকির চল সেখানেও ছিল বিশেষ করে
দক্ষিণাঞ্চলে ছাগ মাংস সবাই খেত। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবেই সাধারণত দেখা যেত। পাখির মাংস তাই। ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালির নিত্য প্রিয়। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠেপুলি, বাতাসা, কদমা এসবের। মশলা দেওয়া পান খেতেও সকলে ভালোবাসত। দলীয় কাজ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দলীয় কাজগুলো নিজেরা বাছাই করে নিবে। লেখো কি আছে? পাঠে উল্লিখিত বাঙালি খাদ্যের একটি তালিকা তৈরি করো। আমরা এতক্ষণ যা দেখলাম সেখানে বাঙালিদের খাদ্যের একটি তালিকা তৈরি করো। এখানে কি ভাত হচ্ছে বাঙালিদের বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের ভাত, চালের গরম ভাতের পদ সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই কলার পাতায় গরম ভাত, দেওয়া ঘি, নলিতা শাক, মরলা মাছ আর খানিকটা বুট। এগুলো কি সেকালের মানুষের সবচেয়ে প্রিয় খাদ্য ছিল। মূল্যায়ন দেখো। এদেশে রাজারা কখন এলেন? এদেশে রাজারা কখন এলেন? 23-2400 বছর আগে রাজারা এলেন এদেশে। সমাজের কোন শ্রেণীর লোকেরা খড়ম করত? সমাজের সাধারণ লোকেরা খড়ম করত। বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কি? ভাত হচ্ছে বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। প্রাচীনকালে সাধারণ লোকেরা কিসে রান্না বান্না করত? প্রাচীনকালে সাধারণ লোকেরা কি মাটির হাঁড়িতে রান্না বান্না করত। ইতিহাসে কাদের কথা লেখা হয়ে থাকে? ইতিহাসে রাজাদের কথা লেখা হয়ে থাকে। নিচে ছবিগুলো দেখো এবং পর্যবেক্ষণ করে বলো। সাধারণ মানুষের মোরগ লড়াই দেখছে। ছবি দেখতে পাচ্ছ সাধারণ মানুষেরা কি মোরগ লড়াই দেখছে। সাধারণ মানুষরা ষাঁড়ের লড়াই দেখছে এবং দেখো ছেলেরা মোরগ লড়াই করছে। সাঁতার কাটতে হয়েছে। উপরে ছবিগুলোর মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো একটু নিজেরা যাচাই করে নাও। আরো কিছু ছবি দেখো এবং পর্যবেক্ষণ করে বলো এইগুলো কি ঢাকার শিশু পার্ক। শিশু পার্কের ভেতরের একটি অংশ। এটা কি চিড়িয়াখানা। চিড়িয়াখানার গেট। এখানে কি দেখতে পাচ্ছ? কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বাড়ির কাজ দেখো, একটু ভালো করে দেখে নাও। বর্তমান সময়ের বিনোদনের সঙ্গে আগেকার দিনের বিনোদনের পার্থক্য কি তা লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের মতো এখানেই। তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়ে নিবে এবং নিজেরা যাচাই করে নিবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।